সংবিধানে ফিরছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সংসদে ঠিক হবে কাঠামো। খায়রুল হকের রায় ছিল উদ্দেশ্য প্রণোদিত, মন্তব্য আইনজীবীদের। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ মহাসড়কে হাঁটবে। আপিলের রায়ের মাধ্যমে সফলতা পেলেও দীর্ঘ আন্দোলন, বলছে বিএনপি। সন্তুষ্ট জামায়াত, জুলাই সনদের আলোকে বাস্তবায়ন চায় এনসিপি। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। ট্রাইব্যুনালের বিচারককে হত্যার হুমকি দেয়া একজন গ্রেপ্তার। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল প্রাইভেট কার, চাপা পড়ে প্রাণ গেছে এক পথচারীর। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংবিধানে আবারও ফিরছে নির্দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তবে কার্যকর হবে চতুর্দশ নির্বাচনে। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার রায়ে আপিল বিভাগ বলেন 2011 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে নানা ত্রুটি ছিল। রায়ের পর বিএনপি, জামায়াত সহ আপিলকারী আইনজীবীরা বলেন এই রায় দেশের ইতিহাসে মাইল ফলক। অ্যাটর্নি জেনারেল জানান তত্ত্বাবধায়ক পদ্ধতির গঠন কী হবে সেটি ঠিক করবে পরবর্তী সংসদ। প্রায় 3 দশক আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর 3টি নির্বাচন হয়েছিল নির্দলীয় এই সরকারের অধীনে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল পতিত আওয়ামী লীগ, কিন্তু 2011 সালে ক্ষমতায় এসে সর্বোচ্চ আদালতের রায়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে দেওয়া হয় সেই ব্যবস্থা। এরপর 3টি নির্বাচনে একতরফাভাবে জয় পায় আওয়ামী লীগ। পরবর্তী পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে আবারও শুরু হয় আইনি লড়াই। আপিল বিভাগে বিএনপি, জামায়াত ও সুজন সম্পাদক বদিউল আলম সহ 5 বিশিষ্ট ব্যক্তির ও রাষ্ট্রপক্ষে শুনানি হয় 10 দিন। বৃহস্পতিবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন। আপিলকারী আইনজীবীরা বলেন তত্ত্বাবধায়ক পুনর্বহাল করে দেয়া রায়ে দেশে আবারও ফিরে আসবে গণতন্ত্র। 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে, এবং এই রায় এত বাজে একটা রায় ছিল, এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বিএনপি ও জামায়াতের আইনজীবীরা, বলেন ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে এই রায়। দেশের মানুষকে ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য, সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো। এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো, তার কার্যকারিতা থাকবে না, তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি, অর্থাৎ চতুর্দশ যে সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে, নেক্সট পার্লামেন্টে। পরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের কলঙ্কমুক্ত হয়েছে। এই রায় পরবর্তীতে আর রিভিউ করা যাবে না। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ মহাসড়কে বাংলাদেশ হাঁটবে, এই সাবজেক্টের উপরে ত্রয়োদশ সংশোধনের উপরে এইটা এখন ফার্স্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। সেকেন্ড রিভিউ আমাদের আইনে পারমিট করে না। ঐতিহাসিক এই রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে 2011 সালে এবিএম খায়রুল হকের আপিল বিভাগের সেই রায়ে নানা ত্রুটি ছিল। 14 বছর পর দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সেটি কিভাবে গঠিত হবে সে প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার আগ পর্যন্ত। তবে আইনজীবীরা বলছেন এটি যেহেতু চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর হবে, সে পর্যন্ত এই ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে পারে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে সন্তুষ্টি জানিয়েছে বিএনপি, জামায়াত সহ
রাজনৈতিক দলগুলো। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। একে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় মন্তব্য করে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের জানান, এখন গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরবে। কলঙ্কিত নির্বাচন করে ক্ষমতায় থাকতেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল বলেও মন্তব্য করেন নেতারা। তত্ত্বাবধায়ক সরকার দাবিতে রাজপথে দীর্ঘদিন লড়াই করে বিএনপি সহ সমমনা দলগুলো। অবশেষে আদালতের রায়ে আবারও ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যা নিয়ে সন্তুষ্ট রাজনৈতিক দলগুলো। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল তা ছিল বিতর্কিত রায়। পতিত আওয়ামী লীগ সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থে আদালতকে ব্যবহার করেছিল বলেও জানান নেতারা। বলেন, কেয়ারটেকার সরকার পূর্ণবহাল তাদের দীর্ঘদিনের আন্দোলনের সফলতা। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে দিয়ে। আগামীর গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটার গঠন, চরিত্র, এটার কার্যক্রম সব কিছু কিন্তু বিধিবদ্ধ আছে। সুতরাং সেটা আমরা বিগত দিনে দেখেছি, তারা ভালোভাবে পারফর্ম করেছে। জামাত ইসলামী বলছে, তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত নির্বাচনগুলো ইতিহাসের কলঙ্কিত ভোট। নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্জল্য উদাহরণ। কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের সিদ্ধান্তকে স্বাগত জানান। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বেকার মতো করে নয়, বরং জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা প্রবর্তনের কথা বলা হয়েছে, ঠিক তেমন প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হলেও ঠিক এই সময়টাতে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার জায়গা আজকে রায়ের মধ্যে উল্লেখ করা হয় নাই এবং সেটাই সব থেকে বিবেচনা প্রসূত। তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও সেই সরকারের কাঠামো নিয়ে ভিন্ন মত আছে অনেকের। এমনকি সেই সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি নিয়ে ঐক্যমত কমিশনের সুপারিশে নোট অফ ডিসেন্ট আছে কিছু দলের। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারতকে চিঠি দিচ্ছে সরকার, প্রয়োজনে আইজেসিতে যাওয়ার কথাও বলেন তিনি। এদিন বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, একই দিন হতে যাচ্ছে গণভোট। ইতোমধ্যে জানানো হয়েছে কোন কোন প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিতে হবে, কিন্তু সমস্যা হলো গণভোটের কোনো আইনি বিধান নেই বাংলাদেশে। সেই শূন্যতা পূরণে উদ্যোগ নিয়েছে সরকার। এই অবস্থার অবসান। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানিয়েছেন, নতুন আইনে কেটে যাবে সকল জটিলতা। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। তাদের ফেরাতে ভারত সরকারকে চিঠি দিচ্ছে সরকার। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। আইন উপদেষ্টা আরও জানান, নিম্ন আদালতের উপর সরকারের হস্তক্ষেপ বন্ধে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত বিষয়াদি, ছুটি সংক্রান্ত বিষয়াদি, এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, কর্মের শর্তাবলী নির্ধারণ, সমস্ত কিছু
সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। আইন মন্ত্রণালয় যেটা করতো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সহ শৃঙ্খলা রক্ষা এবং শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত হতে দীর্ঘদিন থেকে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি ছিল। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে 3 বিচারক এবং প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় 4 জনকে শনাক্ত করেছে প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা। এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আশুলিয়া মামলার রাজসাক্ষীকে জেরা করাকে কেন্দ্র করে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। শেখ হাসিনার মামলার রায়ের আগের দিন থেকেই ট্রাইব্যুনালের 3 বিচারক, চিফ প্রসিকিউটর সহ সংশ্লিষ্টদের কাছে হুমকি আসছিল। রায়ের পর এ বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমাদের সকল বিজ্ঞ প্রসিকিউটরগণের নাম্বারে বিদেশ থেকে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে, তাদের নানান ধরনের গালাগালি, অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, গালাগালি করা হয়েছে। ঘটনার তদন্তে নামেন প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হুমকির সাথে জড়িত 4 জনকে শনাক্ত করা হয়, যাদের মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিদেশি সেজে আমাদেরকে হুমকি দিচ্ছিল। আমরা এই টোটাল গ্রুপের মধ্যে মূল যিনি অ্যাডমিন তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তিনি আরও জানান, হুমকির সাথে জড়িত বেশ কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিকেও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এখন আমরা দেখতে পেরেছি 4টা যে মূল আইডি, তার ভিতরে 2টা আইডি তার ডিভাইস থেকে আমরা পেয়েছি। অনেক রিমোট এলাকা থেকে তারা চালাচ্ছিল, নদী অঞ্চল থেকে, এবং তারা খুব কনফিডেন্স ছিল, দৃঢ় বিশ্বাস ছিল তাদেরকে আসলে শনাক্ত করা যাবে না। এদিকে আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর মামলায় রাজসাক্ষী আফজালুলের জেরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাকবিতণ্ড হয়েছে। উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় বিচার কাজ বন্ধ ছিল প্রায় 1 ঘন্টা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অনলাইনে অফলাইনে নারীরা নিরাপত্তাহীনতার মুখে, যা দেশের অগ্রগতির অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, ভয় নিয়ে নারীরা এগোতে পারবে না। সাইবার জগৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ডিজিটাল যুগে আগের তুলনায় সুযোগ বেশি থাকলেও হুমকি আছে। নারী নিরাপত্তা ও ক্ষমতায়নের জন্য 5 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার প্রথমটি হলো জাতীয় অনলাইন সেফটি সিস্টেমের মাধ্যমে সাইবার বুলিং ও হুমকির দ্রুত অভিযোগ গ্রহণ ও প্রতিকার, জনজীবনে নারীর সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে সাংবাদিক, শিক্ষার্থী ও কর্মীদের জন্য আইনগত ও প্রযুক্তিগত সহায়তা। এছাড়া ডিজিটাল নিরাপত্তা শিক্ষার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারিক প্রশিক্ষণ চালুর কথাও জানান তারেক রহমান। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সকল কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই মৌখিক নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সকল কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন। এর আগে গত 30 জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। আনন্দ শেষে প্রাইভেট কারে পতেঙ্গা সৈকত থেকে ফিরছিলেন 5 জন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চলছিল বেপরোয়া গতিতে। নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি পড়ে যায় নিচে চাপা পড়ে প্রাণ যায় একজনের। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে নিঃস্ব পরিবারটি। এই ঘটনায় গাড়িতে থাকা 5 জন হাসপাতালে ভর্তি। এই সান্ত্বনা কি পারবে তরুণ আলভির বাবা হারানোর শোক ভুলিয়ে দিতে? চট্টগ্রাম বন্দরে সামান্য চাকরি করতেন আলভির বাবা মোহাম্মদ শফি। অনটনের সংসারটা কোনো রকমে টেনে নিচ্ছিলেন তিনি। পরিবারের উপার্জনক্ষম সদস্যের জীবন কেড়ে নিল বেপরোয়া গাড়ি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাড়িটি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রায় 50 ফুট নিচে পড়ে। এ সময় অফিস ফেরত সাইকেল আরোহী শফি চাপা পড়েন প্রাইভেট কারের নিচে। গাড়ির আরোহীরা প্রাণে বেঁচে গেলেও মারা যান শফি। আমার আশা ছিল যে আমি পড়ালেখা করবো, শেষ করে আমার আব্বুকে আমি সুখ শান্তিতে রাখবো বসে। আমার কোনো আপন ভাই নাই যে আমাকে সাপোর্ট দিবে, আমি তো একাই। এখন আমার বাবা তো আমার হারে পেয়েছে, এখন আমাদের ফ্যামিলিতে কেমনে চালাবো, আমার আম্মুকে আমি কেমনে চালাবো? পরিবারের সদস্যরাও মানতে পারছেন না এমন মৃত্যু। ঘটনার বিচার চাইছেন তারা। কি করে বুঝতেই
আর ঘুরা বাইফে আর বাইফে তো কিছু নাই আর তারাতে বিক্কে যাইতো না আর ভাই জান কেন গেল সার্কল চালা বাসায় আসতেছে ওর অফারটা কি হলো ওর ফ্যামিলিটা কেমন করে চলবে ওর আম্মাটা সম্পূর্ণ অসুস্থ মহিলা আর ঘর তো বাধা হয় নাই এখনো ওনার ঘরের কাজ করতে হবে বলতে ওনারা আমরা বলতেছি যে ঘরের কাজ করার জন্য বলতে টাকা নেই আমি কিভাবে ঘরের কাজ করব। চট্টগ্রাম বন্দরের রেস্ট হাউসে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করতেন শফি। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এগুলোতে নজর দেয় এবং আর যেন এভাবে প্রাণহানি না হয়। আমরা সত্যি মর্মাহত। আর চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে একজন এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর কারণে নিহত কর্মচারীর জন্য যা যা করণীয় সেটা আমরা বন্দর কর্তৃপক্ষ থেকে তার জন্য অবশ্যই করব। কলেজ শিক্ষার্থী আলভি পড়ালেখার পাশাপাশি রাতে কাজ করেন একটি হাসপাতালে। বাবাকে হারানোর পর সংসারের দায়িত্বটা এবার তাকেই তুলে নিতে হবে কাঁধে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। শনিবার 3 দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে। সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন তিনি। এ সময় দুদেশের মধ্যে অন্তত 3টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ব্রিফিংয়ে তিনি আরও জানান, ভারতের মধ্যে দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আনার ব্যাপারেও কথা হবে এই সফরে। বাংলাদেশিদের জন্য ভুটানে ভ্রমণ ট্যাক্স আগের মতো রাখা কিংবা কমানোর প্রস্তাবও দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। সফরকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাবেন ভুটানের প্রধানমন্ত্রী। এছাড়া তার সাথে দেখা করবেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। 24 নভেম্বর ঢাকা ছাড়বেন ভুটানের প্রধানমন্ত্রী। শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, পর্যটন ও ক্রীড়া বিষয়ে কয়েকটি সহযোগিতার প্রস্তাব দিতে পারে এবং ভুটানে বাণিজ্য সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি পেশাদারদের নিয়োগে ভুটান সরকারের সহযোগিতা কামনা করবার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। গেল সেপ্টেম্বরে সরকার পতনের পর ফের বিক্ষোভে উত্তাল নেপালের রাজপথ। বৃহস্পতিবার দেশটির বাড়া জেলায় রাস্তায় নামে জেনজিরা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মূল কারণ ছিল বুধবারের সংঘর্ষ। ওদিন সিমারা এলাকায় জেনজি বিক্ষোভকারীদের সমাবেশ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির দল CPN-UML এর কর্মীদের সমাবেশ একই সময় হওয়ায় শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, আহত হয় অন্তত 6 জেনজি সমর্থক। এই ঘটনার পরেই সেখানে কারফিউ জারি করে কর্তৃপক্ষ। এর পরের দিন হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামে তরুণরা। অভিযোগ তোলে তারা যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাদের মধ্যে কয়েকজনকে এখনও আটক করা হয়নি। বিক্ষোভের এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় তরুণরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত বাড়ানো হয় কারফিউর মেয়াদ। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হলো COP30 জলবায়ু সম্মেলনের ভেন্যু। বৃহস্পতিবার ব্রাজিলের বেলেম শহরের ভেন্যুটিতে আগুন লাগে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত প্রদর্শনী প্যাভিলিয়নে হয় এই দুর্ঘটনা। আগুন লাগার পরই সরিয়ে ফেলা হয় সেখানে থাকা প্রতিনিধি, পর্যবেক্ষক এবং সাংবাদিকদের। বাজানো হয় সাইরেন। আগুন নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে ব্রাজিল প্রশাসন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। এখনও জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। এ ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।